तो खून क्या? আজকে আমরা এক্সপ্লেন করছি গেম চেঞ্জার মুভিটা, যেটা কিনা রামচরণের অনেক প্রতীক্ষিত একটি মুভি। এই মুভিটার জন্য হয়তো অনেকেই ওয়েট করতেছিলেন, তো ফাইনালি আমরা এই মুভিটা নিয়ে আসলাম। সো আমরা এখন সরাসরি মুভিতে চলে যাচ্ছি, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটা শুরু হয় অন্ধ্রপ্রদেশ থেকে। এখানে আমরা প্রথমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখি, যার নাম হলো সত্যমূর্তি। তখন আমরা দেখতে পাই সে ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখছিল, আর সে স্বপ্নটা ছিল সে যখন প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছিল। তিনি দেখেন মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি সবার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সব সময় ভালো কাজ করবেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং দেখেন একটি মহিলা এবং তার ছেলে দাঁড়িয়ে আছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে আনার পরে জানা যায় মুখ্যমন্ত্রীর দুই ছেলে আছে, তবে বাস্তবে তারা তার সৎ ছেলে ছিল, কারণ মুখ্যমন্ত্রী অনেক বছর আগে তাদের দত্তক নিয়েছিলেন। এখানে বড় ছেলের খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই, তবে ছোট ছেলের অনেক ভূমিকা রয়েছে। ছোট ছেলের নাম হলো আন্না, আর সেই হলো এই মুভির মেন ভিলেন। হাসপাতালে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয় এবং সে সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে বের হওয়ার পরই তিনি একটি মিটিং ডাকেন। সেই মিটিং এ তার পার্টির সব মন্ত্রী এবং এমএলএ কে ডেকে আনেন। সেই মিটিং এ তিনি ঘোষণা করেন যে আজ থেকে সে আর কোনো খারাপ কাজ করবে না। শুধু তাই না, তার পার্টির সকল এমএলএ এবং মন্ত্রীদেরও খারাপ কাজ বন্ধ করতে হবে। তিনি সকলকে সতর্ক করে বলেন, যদি ভবিষ্যতে কোনো মন্ত্রী এবং এমএলএ কে খারাপ কাজ করতে দেখেন, তাহলে তিনি তাকে পার্টি থেকে বের করে দিবেন। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা শুনে তার ছোট ছেলে আন্না অনেক টেনশনে পড়ে যায়। এর কারণ হলো আন্না অনেক বড় বড় খারাপ কাজ করে থাকে এবং ওই শহরের বড় বড় অপরাধীদের সাথে তার চলাফেরা রয়েছে। এরপরে মুভির দৃশ্য বদলায় এবং মুভির হিরো অর্থাৎ অভিনেতা রামচরণের এন্ট্রি হয়। এই মুভির চরিত্রে রামচরণের নাম হয় রামনন্দন এবং তিনি একজন আইএএস অফিসার, এবং আমরা দেখতে পাই তার পোস্টিং হয় বিশাখাপট্টনামে। আমরা জানতে পারি আইএএস হওয়ার আগে রামনন্দন একজন আইপিএস ছিলেন। আইপিএস হওয়ার পরে তিনি অনেক পরীক্ষা দেন এবং আইএএস হয়ে ওঠেন। আইএএস হওয়ার পরে রামনন্দন বিশাখাপট্টনামে যোগদান করেন এবং নিজের জেলাতে সব ধরনের অপরাধ বন্ধ করে দেন। তিনি অপরাধীদের অপরাধ করা থেকে বিরত রাখেন। যেই সব ব্যবসায়ীরা বেআইনি পদ্ধতিতে টাকা উপার্জন করছিলেন তাদের থামিয়ে দেন, এবং যেই সব সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করছিল তাদেরও সাসপেন্ড করে দেন। এরপরে রামনন্দন একটি পার্টিতে যান এবং তার পুরনো বন্ধুদের সাথে দেখা করেন। সেখানে থাকা তার সব বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সে কেন এখনো বিয়ে করছে না। তার উত্তরে রামনন্দন তাদের জানায় যে সে একজন মেয়েকে ভালোবাসতো এবং যদি সে বিয়ে করে শুধুমাত্র সেই মেয়েকেই করবে। কিন্তু সমস্যাটা হলো এখন সে জানে না সেই মেয়েটা এখন কোথায় আছে, কারণ কয়েক বছর আগে সেই মেয়েটা হঠাৎ করে তার জীবন থেকে হারিয়ে যায় এবং রামনন্দনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এটা শোনার পরে তার বন্ধুরা পুরো গল্প শুনতে চায়। এরপরে রামনন্দন তাদের সবকিছু জানায়। ঠিক এখান থেকেই তাদের গল্প শুরু হয় এবং কাহিনী 10 বছর ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে রামনন্দন তখন কলেজে পড়তেন। কলেজে সে অনেক জনপ্রিয় ছিল, কারণ সে কখনো অন্যায় কাজ সহ্য করত না। কেউ কোনো অন্যায় কাজ করলে রামনন্দন তাকে কঠোর শাস্তি দিত। এবং হঠাৎ করে একদিন সে লক্ষ্য করে যে কলেজের ভিতর কিছু লোক গাঁজা বিক্রি করছে। এই ব্যাপারটা জানতে পেরে রামনন্দন তাদের খুব মারধর করে এবং তাদের গাঁজার ব্যবসা বন্ধ করে দেয়। এরপরে রামনন্দন জানতে পারে যে কলেজের একজন শিক্ষক সেই কলেজের মেয়ে শিক্ষার্থীদের সাথে খুব খারাপ আচরণ করত। এটা জানার পরেই রামনন্দন সেই শিক্ষককে মারধর শুরু করে। যখন সে শিক্ষককে মারছিল তখনই সেই শিক্ষকের মেয়ে চলে আসে সেখানে, আর সেই মেয়েটি হলো মুভির হিরোইন কেয়ারা, আর যার ক্যারেক্টারের নাম হলো দীপিকা। এবং দীপিকা সেখানে এসে রামনন্দনকে থামায় এবং তার বাবাকে বাঁচায়। সেখানে কলেজের আরো কিছু ছাত্র আসে এবং রামচন্দ্রনকে জানায় যে তিনি ভুল শিক্ষককে মারধর করেছেন, আসল দোষীকে নয়, তিনি ভুল শিক্ষককে মারধর করে ফেলেছিলেন। এবং সত্যিটা জানার পর রাম শিক্ষক এবং সেই মেয়েটার কাছে সে ক্ষমা চায়। আর এখান থেকেই রামের দীপিকার প্রতি প্রেম শুরু হয়, অর্থাৎ এটা ছিল প্রথম দেখাতেই প্রেম। এরপর থেকে সে নিয়মিত দীপিকার সাথে দেখা করতে থাকে এবং তাদের অনেক কথা হয়। তবে দীপিকার রামের অতিরিক্ত রাগ পছন্দ হয়নি, তাই দীপিকা তাকে বলে সে যেন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখে। একসঙ্গে সময় কাটানোর ফলে দীপিকা ও রাম একে অপরের প্রেমে পড়ে। দীপিকা এটা লক্ষ্য করে যে রামের রাগ এতটাই বেশি সে যে কোনো সময় যে কাউকে মারধর করে ফেলে। এরপরে দীপিকা তাকে সতর্ক করে দেয় যে যদি এমন ভাবে মানুষকে মারধর করতে থাকে তাহলে একদিন তাকে জেলে যেতে হতে পারে, এবং দীপিকা তাকে অ্যাডভাইস করে যে যদি তার রাগ আসল জায়গায় ব্যবহার করতে চায় তাহলে সে যেন
পড়ালেখা করে আইএস হয়, যাতে সে তার রাগ আসল জায়গায় প্রয়োগ করতে পারে এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে। দীপিকার কথা শুনে রামনন্দন সেখানে রাজি হয়ে যায় আর সে শপথ নেয় যে সে আইএস অফিসার হবে। তবে দীপিকা তাকে সেখানে একটি শর্ত দেয় যে সে যদি আইএস না হয়ে আইপিএস হয় তাহলে সে তাকে বিয়ে করবে না। তাই রাম যদি দীপিকাকে বিয়ে করতে চায় তবে তাকে অবশ্যই আইএস হতে হবে। এরপরে রাম আইএস পরীক্ষাতে বসে এবং 6 নাম্বার কম পাওয়ার কারণে সে আইপিএস অফিসার হয়ে যায় এবং দীপিকা এই বিষয়টি জানার পরে সে খুব রেগে যায় এবং সে এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যায়। এরপরে রাম দীপিকাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। এই গল্প এখানেই শেষ হয়। কিন্তু পার্টির ভিতরে আমরা দেখি যে রামের এক বন্ধু তাকে বলে সে জানে দীপিকা এখন কোথায় আছে। তার ঠিকানা সে তার বন্ধুকে দিয়ে দেয় এবং রাম সরাসরি দীপিকার কাছে চলে যায় এবং সে সেখানে গিয়ে তাকে জানায় যে সে এখন একজন আইএস অফিসার। এই খবর শুনে দীপিকাও খুব খুশি হয় এবং তারা দুজন বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপরে রাম তার অফিসে ফিরে আসেন। তারপরে সে জানতে পারে যে যদিও সে এলাকার সব অপরাধীদেরকে ধরে ফেলেছে এবং সেখানকার সমস্ত বেআইনি কাজ বন্ধ করে দিয়েছে, তবুও একজন ব্যক্তি রয়ে গেছে যে অবৈধ বালু এবং মাটি উত্তোলন করত। এটা জানার পরে রামনাথ সাথে সাথে তার টিম নিয়ে সেখানে অভিযান চালায় এবং সেখানে থাকা সমস্ত লোককে সে গ্রেফতার করে নেয়। তারপরে সে জানতে পারে যে এই কাজের পুরো মাস্টার মাইন্ড হলো এই শহরের মন্ত্রীর ছেলে, যার নাম হলো আন্না। যে লোকগুলোকে রামনাথ অ্যারেস্ট করেছিল তা সব ছিল সেই আন্নার লোক। যখন আন্না সে এই খবর জানতে পারে তখন সে রামনাথকে অর্থাৎ জেলার কালেক্টরকে তার বাড়িতে আসতে বলে যাতে তাকে ঘুষ দিয়ে তার সব কাজ করিয়ে নিতে পারে। তবে রামনাথ আন্নার বাড়িতে যেতে অস্বীকৃতি জানায়। যখন আন্না জানতে পারে যে একজন কালেক্টর মন্ত্রীর বাড়িতে আসতে অস্বীকার করেছে তখন সে অনেক রেগে যায়। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং তার দলবল নিয়ে রামনাথের অফিসে চলে আসে। অফিসে এসে আন্না রামের সাথে খুব খারাপ ব্যবহার করে এবং সে তাকে বলে যে তার যেন সকল লোককে সে ছেড়ে দেয় এবং সেই কথা শুনে রাম স্পষ্ট ভাষায় বলে দেয় যে সে যা বলছে রাম তা কখনোই করবে না। এই কথা শুনে আন্না অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে তুই চিনিস না আমি এই রাজ্যের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছেলে, এছাড়াও খুব শীঘ্রই আন্না মুখ্যমন্ত্রী হবে। এই কথা শুনেও রাম ভয় পায় না, আন্নার লোকদেরকে ছাড়তে সে অস্বীকার করে। এই কথা শুনে আন্না খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে আন্না সেখান থেকে চলে যায়। এরপরে রাম আবার দীপিকার সাথে দেখা করতে যায় এবং সেখানে আমরা দেখতে পারি যে দীপিকা সেখানে একটি বৃদ্ধাশ্রমে অনেক বৃদ্ধ মানুষদের সে সেখানে সেবা করত। এরপরে দীপিকা সেখানে রামনাথকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে অনেক বৃদ্ধ মানুষের সাথে দেখা করে। সেখানে রামনন্দনের এক বৃদ্ধার সাথে পরিচয় হয় এবং সেখানে সেই বৃদ্ধা রামনাথকে বলে তিনি মুখ্যমন্ত্রীকে চিনেন এবং তার সাথে দেখা করতে চান। এটা শুনে রাম তাকে জানায় যে পরের দিন তাদের জেলায় মুখ্যমন্ত্রীর একটি র্যালি রয়েছে। যখন সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে আসবেন তখন তার সাথে সে তাকে দেখা করিয়ে দিবেন। পরের দিন আমরা দেখতে পাই যে রামনাথ আর দীপিকা মিলে ওই বৃদ্ধ মহিলাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে বুড়ো মহিলার সাথে মুখ্যমন্ত্রীর দেখা করিয়ে দেয়। কিন্তু আমরা খেয়াল করি যে সেখানে বৃদ্ধ মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী অনেক ভয় পেয়ে যান। তার অতীতের কথা হঠাৎ করে তার মনে পড়ে যায়। তখন আমরাও বুঝতে পারি যে মুখ্যমন্ত্রী সেই বৃদ্ধ মহিলাকে আগে থেকেই চিনেন। তখন আমরা সেখানে দেখি যে এই বৃদ্ধা মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেন এবং সবার সামনে চিৎকার করে বলতে থাকেন যে তিনি একজন মিথ্যাবাদী মানুষ এবং মুখ্যমন্ত্রী হয়ে সবসময় সে ভুল কাজ করেছেন। র্যালির মধ্যে এইসব কথা শুনে সত্যমূর্তির ছোট ছেলে আন্না খুব রেগে যায় এবং সেই বৃদ্ধা মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা দেখে রামনাথ চুপ থাকতে পারে না এবং আন্নাকে একটি থাপ্পড় মেরে দেয়। তবে একজন মন্ত্রীর উপরে হাত তোলার অপরাধে সেখানে থাকা সবাই চিৎকার করতে থাকে। এরপরে আন্না তার বাবাকে বলে যে এই আইএস তার উপরে হাত তুলেছে, এর বিচার তাকে করতেই হবে। সত্যমূর্তি এই কথা শুনে রামনাথকে তখনই সাসপেন্ড করে দেয়। এরপরেই সত্যমূর্তির অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন সেখানে আন্না তার সাথে দেখা করতে আসে। তখন সত্যমূর্তি সেখানে আন্নাকে জানায় যে সে তার সকল অপকর্মের কথা জেনে গিয়েছেন এবং ওয়ার্নিং দেওয়ার পরেও সে তার অপকর্ম বন্ধ করেনি। তখন সত্যমূর্তি তাকে বলে যে এই হাসপাতাল থেকে বের হয়ে আমি ঘোষণা করব আন্নাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করা হচ্ছে এবং তাকে দল থেকেও বের করে দেওয়া হবে। এই কথা শুনে আন্না খুব রেগে যায় এবং রাগের বশে সেখানে সে তার বাবাকে হত্যা করে ফেলে এবং আন্না তারপরে একটি মিটিং ডাকেন এবং সেখানে তার বাবার মৃত্যুর খবর জানায় এবং সে সেখানে সবাইকে জানায় যে এখন থেকে সেই এই শহরের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী। এরপরে জানা যায় যে সত্যামূর্তি মৃত্যুর আগে একটি ভিডিও রেকর্ড করে গিয়েছিলেন, যা এখন মিডিয়ার হাতে চলে গেছে। আর সেটা মিডিয়ার হাতে পৌঁছানোর পরে মিডিয়া সবাইকে দেখিয়ে দেয়। সে ভিডিও বার্তাতে মুখ্যমন্ত্রী বলেন যে সে জানতেন সে বেশি দিন বাঁচবেন না এবং কিছু সময় পরেই তার মৃত্যু হবে, এবং তিনি চান যে রামনাথনকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক। এই কথা শোনার পরে সত্যামূর্তির দুই ছেলে খুব অবাক হয়ে যায়। এরপরে গল্প আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানেই আমরা জানতে পারি যে কেন সত্যামূর্তি রামনাথকে মুখ্যমন্ত্রী বানাতে চায়। গল্প প্রায় 20 থেকে 25 বছর পিছনে চলে যায়, যেখানে দেখায় রাম দেখতে খুব ছোট ছিল এবং রামের বাবা দেখতে হুবহু রামের মতোই ছিল। এই গল্পে রামের বাবার নাম থাকে আপ্পান্না। আপ্পান্না ছিলেন অত্যন্ত সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, তাই তার গ্রামে কোনো অন্যায় কাজ হলে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন করে সে তা রুখে দিতেন। তার এই সাহসী কাজের জন্য পুরো গ্রাম তার ভক্ত হয়ে ওঠেন। এরপরে পুরো গ্রামের মানুষ তাকে অনুরোধ করে যে সে যেন নির্বাচনে দাঁড়ান, যাতে তাদের এলাকা থেকে সম্পূর্ণভাবে অন্যায় কাজ নির্মূল করা যায়। তখন আমরা দেখতে পাই আপ্পান্না কিছুটা অন্য প্রকৃতির। সে কথা বলার ক্ষেত্রে কিছু সমস্যায় ভোগেন। তারপরে সে তার একটি দল গঠন করেন এবং বক্তৃতা দেওয়ার জন্য তার এক বন্ধুকে নির্বাচন করেন। তখনই আমরা জানতে পারি আপ্পান্নার সেই বন্ধু এখনকার মুখ্যমন্ত্রী সত্যামূর্তি। সত্যামূর্তি বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে খুব দক্ষ ছিলেন, তাই আপ্পান্না বলেন সেই সবসময় বক্তৃতা দিবেন। এরপরে আপ্পান্না মুখ্যমন্ত্রী হিসেবে সত্যামূর্তিকে ঘোষণা করেন। এরপরে আপ্পান্নার দলের অনেক সমর্থন পায় এবং দেখেই মনে হয় তারা নির্বাচনে জিতে যাবেন। কিন্তু বন্ধুরা, নির্বাচনের প্রচারের জন্য অনেক টাকার দরকার হয়, কিন্তু আপ্পান্নার দলের কাছে তেমন টাকা ছিল না। ঠিক তখনই বেশ কিছু ব্যবসায়ী তার সাথে দেখা করে এবং আর্থিক সহায়তা দিতে চায় তাদেরকে, এবং তাদের চাওয়া ছিল সত্যামূর্তি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের হয়ে কাজ করবেন। সত্যামূর্তিও তখন ঘুষ নিতে রাজি হয়ে যায়। তবে এখানেই শেষ নয়, আপ্পান্নার এক ঘনিষ্ঠ বন্ধু সেও সত্যামূর্তির সঙ্গে যোগ দেয়। যখন এই খবর আপ্পান্না জানতে পারে, তখন আপ্পান্না বলতে থাকে যে সত্যামূর্তি এবং মুপি দেবী তার আইন লঙ্ঘন করেছেন। তারপরে সে সিদ্ধান্ত নেয় যে লোকজন ডেকে তার দল সে বিলুপ্ত ঘোষণা করবে। যখন সত্যামূর্তি এবং মুপি দেবী জানতে পারে যে আপ্পান্না দল বিলুপ্ত করতে চান, তখন তারা দুজন মিলে আপ্পান্নাকে হত্যা করার পরিকল্পনা করে। যখন তারা আপ্পান্নাকে হত্যা করতে যায়, তখন তার স্ত্রী তাদেরকে দেখে ফেলে। তারপরে সত্যামূর্তি মুপি দেবীকেও হত্যা করে ফেলে, যাতে এই ঘটনা অন্য কেউ জানতে না পারে এবং কেউ যেন সত্যামূর্তির উপরে কোনো সন্দেহ করতে না পারে। এরপরে সত্যামূর্তি সন্দেহ দূর করার জন্য মুপি দেবীর 2 সন্তানকে দত্তক নেয়, অর্থাৎ সত্যামূর্তির 2 সৎ ছেলে আসলে মুপি দেবীর সন্তান। এরপরে গল্পটি শেষ হয় এবং আমরা জানতে পারি যে এই পুরো গল্পটাই রামনন্দনকে সত্যামূর্তির এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিল। সেই বন্ধু যে সবসময় সত্যামূর্তির সঙ্গে ছিল এবং আপ্পান্নার সঙ্গেও তারা ছিল। যদিও সে ভালো মানুষ ছিল, তবুও সে কখনো সত্যামূর্তির বিরুদ্ধে যায়নি। তবে সত্যামূর্তির মৃত্যুর পরে পুরো সত্যটা সে রামনাথকে জানিয়ে দেয়। এরপরে রামনাথ জানতে পারে যে যেই বৃদ্ধা মহিলার জন্য সে আন্নাকে চর মেরেছিল, সেই বৃদ্ধা মহিলা আর কেউ না, তার আপন মা। এরপরে একটি মিটিং ডাকা হয়, যেখানে ঘোষণা করা হয় যে সত্যামূর্তির শেষ ইচ্ছা অনুযায়ী রামনাথকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু আমরা এখানে দেখতে পারি যে সত্যামূর্তির ছোট ছেলে আন্না এখানে তার প্রতিবাদ জানায়। এরপরে সে সবার সামনে বলতে থাকে যে সে সত্যামূর্তির কোনো সন্তান নয়, বরং সেই তার আসল ছেলে, তাই সে এখন মুখ্যমন্ত্রী হবে। এটা বলার পরে রামও জানিয়ে দেয় এখন থেকে আন্নাই মুখ্যমন্ত্রী হোক এবং আমার কোনো রাজনীতিতে আসার আমার কোনো ইচ্ছা নেই। এতে আন্না খুব খুশি হয়ে যায়, কারণ পরবর্তীতে আন্নাই এখানকার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এই সময় আমরা নিউজের মাধ্যমে জানতে পারি যে আশপাশের মানুষগুলো জানতে পেরে গেছে যে কালেক্টর রামনন্দন মন্ত্রী আন্নাকে চর মেরেছেন। যেহেতু আন্না ছিলেন একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, তাই এই খবর শুনে সবাই খুশি হন এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করতে থাকেন, যাতে রামনাথকে আবার সরকারে ফিরিয়ে আনা হয়, যাতে তাকে আবার কালেক্টর পদে বহাল করা হয়। এরপরে আমরা দেখি যে অন্যান্য কালেক্টররাও রামনাথকে অনেক সমর্থন করে। প্রতিটি জেলার কালেক্টর এক হয়ে সরকারকে চাপ দিতে থাকেন, যাতে রামনাথকে আবার কালেক্টর পদে ফিরিয়ে আনা হয়। তারপরে আমরা দেখি আবার রামনাথকে ফিরিয়ে আনা হয়েছে, তবে এবার তাকে কালেক্টর পদে নয়, এবার তাকে নির্বাচন কমিশনের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। এরপর তিনি এমন একজন হয়ে ওঠেন যিনি অন্ধ্রপ্রদেশের মধ্যে নির্বাচন পরিচালনা করবেন। এরপরে আমরা দেখতে পারি যে নির্বাচন কমিশনের প্রধান হওয়ার পর রামনন্দন তার সরকারি ক্ষমতা ব্যবহার করে তখন নির্বাচন ঘোষণা করেন। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আন্নার মুখ্যমন্ত্রী হওয়ার উপর স্থগিতাদেশ আরোপ করা হয়। তাই এখন আন্নার মুখ্যমন্ত্রী হতে হলে নির্বাচনে জয়ী হওয়া আবশ্যক হয়ে পড়ে। ঠিক এই সময় রামনন্দন নিজের একটি দল গঠন করেন। তিনি তার বাবার আদর্শকে তার নতুন
নতুন দলের সামনে উপস্থাপন করতে থাকেন। এর ফলে আমরা দেখতে পাই যে রাজ্যের সব মানুষ তার উপরে বিশ্বাস করতে থাকে এবং তার রাজ্যে ফ্যান ফলোয়ার উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। এবং এটা দেখে আন্না তার বেআইনিভাবে যত অর্থ উপার্জন করেছিল তার সব নির্বাচনের পিছনে ব্যয় করে ফেলে এবং সমস্ত ভোটারদেরকে সে কিনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু রামনাথ তার ক্ষমতা ব্যবহার করে সে তাকে ধরে ফেলে এবং তাকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেয়। যদিও আন্না তার নির্বাচন বন্ধ হওয়ার কারণে সে তার গুন্ডাদেরকে নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। রামনাথ এবং তার দলের জয়কে তারা অনেকভাবে থামানোর চেষ্টা করে, তবুও রামনাথ তাকে সামলে নেয় এবং তারা নির্বাচনে জয় লাভ করেন। তারপরে রামনাথ নির্বাচনে জয়লাভ করেন এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন এবং তার বাবার আদর্শ অনুযায়ী সে রাজ্য চালানো শুরু করেন। আর এখানে এই গল্পটি শেষ হয়। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো সিনেমা নিয়ে।